সাল 1988। এরপর থেকেই প্রতিটা রাজনৈতিক দল মিডিয়াকে কন্ট্রোল করে আসছে, সে হোক আওয়ামী লীগ অথবা বিএনপি বা জাতীয় পার্টি। তাহলে মিডিয়া কীভাবে ক্ষমতা হারালো তা জানার জন্য রেডি তো? Dass ich fleißig gewesen bin, dass ich gearbeitet habe, dass ich mich in diesen Jahren für dich eingesetzt habe. বর্তমান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিজেই টেলিভিশন অফিস ঘেরাও দিয়ে টেলিভিশনের স্বায়ত্তশাসনের দাবি করেছিলেন এবং ক্ষমতায় গিয়ে আবার তিনি তা ভুলেও গিয়ে যদি প্রধানমন্ত্রী হই, আমি আপনাকে বলে দিচ্ছি, সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে আমি কথা বলছি। চুপ করো, কয়দিনের চাকরি হয়েছে যে এত কথা বলো? আইনসভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, এই হলো গণতন্ত্রের তিনটি স্তম্ভ। আর আধুনিক গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো মিডিয়া। আমি কথা বলছি চতুর্থ স্তম্ভ মিডিয়া নিয়ে। মিডিয়া সেই শক্তির নাম যা কোনো দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির চোখের ঘুম কেড়ে নিতে পারে। তারা নির্ভয়ে তাদের চোখে চোখ রেখে এমন প্রশ্ন করতে পারে যে তাদের গলা শুকিয়ে যাবে। সে প্রশ্নটা হচ্ছে যে ৭১-এর স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, আওয়ামী লীগের ডাকে আমরা সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। তা আমরা সবাই মনে করতাম বলছি যে আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের সবচেয়ে নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান। কিন্তু বিগত আন্দোলনে আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধীদের সঙ্গে যে জোট বেঁধেছে, যে লিয়াজো কমিটি করেছে, এই সমস্ত পরিপ্রেক্ষিতে আজকে কি আমরা এটাকে বিশ্বস্ত মুক্তিযুদ্ধের বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করতে পারবো? আপনার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বর্তমানে, তার উত্তাপ কি আপনাকে স্পর্শ করেছে? কিছু তো ডেফিনেটলি করেছে। কিন্তু আজ 2025 সাল আসতে আসতেই এই শক্তিশালী মিডিয়ার কি অবস্থা হয়েছে? শেখ হাসিনা on the right side of history. ইংরেজি বুঝি না, নিশ্চয়ই বুঝে রাখত। তো আমি ধারণা করি আপনার পরনে এখনো টাঙ্গাইলের শাড়ি। টাঙ্গাইল না, এটা সখীপুর। তার মানে একদম আরো নিবিড়ে চলে গিয়েছে আমাদের আনসার বিডিবির তৈরি করা, এটা নাম দিতে পারো সখীপুর সিফোন। বাহ, তাহলে মিডিয়ার ক্ষমতা কি শেষ? এখন আর চোখে চোখ রেখে প্রশ্ন করতে পারছেন। একসময় মিডিয়া বড় বড় নেতাদের চোখের ঘুম কেড়ে নিত, আজ মিডিয়া একটি সার্কাসে পরিণত হচ্ছে। খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে আজ মিডিয়া সস্তা দৈনন্দিন বিনোদনের উৎসে পরিণত হচ্ছে, যেখানে সংবাদের নামে যা খুশি দেখানো হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলার পরিবর্তে গোলটেবিলে বসিয়ে একে অপরের সাথে ঝগড়া করানো হচ্ছে। যে মিডিয়া একসময় ক্ষমতা থাকা লোকদের প্রশ্ন করতে একটু ভয় পেত না, কেন আজ তারা সরকারের ব্যর্থতা এবং নোংরামি জনগণের কাছ থেকে লুকানোর চেষ্টা করে? কিন্তু তারাও জানে যে তাদের এই কার্যকলাপের কারণে তাদের বিশ্বাস, মূল্য, সম্মান ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। এই সব কিছু জানার পরও তারা এমনটা কেন করছে? প্রোডাকশনের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর নাম উঠে এসেছে বিখ্যাত ফটো সাময়িকীতে, যেখানে হাসিনার ছবি দেখানো হয়েছে করোনা যুদ্ধে সফল রাষ্ট্রনায়কদের তালিকায়। দেওয়ারিশ কিছু গণমাধ্যমের মতো ছড়ের গতিতে সেই খবর ছড়িয়ে পড়ে। আমরা যে সাংবাদিকদের উপর রাগ করি অথবা গালি দিই, আসলে এর জন্য পুরোপুরিভাবে এরা দায়ী নয়, বরং এরা তো শুধু দাবার গুটি, আসল খেলা তো অন্যকে খেলছে। তাহলে প্রশ্ন ওঠে, সেই খেলোয়াড় কে, যে আমাদের চোখের সামনে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়াকে সার্কাস বানাতে বাধ্য করছে? বিষয়গুলো ততটা সহজ নয় যতটা সহজ আমাদের মনে হয়। আসুন তাহলে বিস্তারিত জানার চেষ্টা করি। গণতন্ত্র মানে কোনো দেশের চূড়ান্ত ক্ষমতা সেই দেশের জনগণ। আর যে কোনো জিনিসকে স্থির রাখার জন্য তার ভিত্তি স্তম্ভ মজবুত হওয়া প্রয়োজন। একইভাবে গণতন্ত্রকে স্থির রাখার জন্য মোট 4টি স্তম্ভ রয়েছে। প্রথম স্তম্ভ হলো আইনসভা। আমরা ভোট দিয়ে যাদের নির্বাচন করি তারাই আইন তৈরি করে, যেমন মেম্বার অফ পার্লামেন্ট। দ্বিতীয় হলো নির্বাহী বিভাগ, যারা আইন বাস্তবায়ন করে, যেমন প্রধানমন্ত্রী, মন্ত্রী বা প্রেসিডেন্ট। তৃতীয় হলো বিচার বিভাগ, যেমন নিম্ন আদালত, উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট, যা সকলের জন্য সংবিধান অনুযায়ী আইন প্রয়োগে নিশ্চিত করে। এই 3টি স্তম্ভের সাথে সাধারণ মানুষের সরাসরি কোনো যোগাযোগ নেই। আপনি ভোট দেন, কিন্তু এমপি মন্ত্রীরা ঘরে বসে কী সিদ্ধান্ত নিচ্ছে তা আপনি জানেন না।
তাদের প্রত্যেকেরই নিজস্ব ক্ষমতা আছে। কখনো কখনো অনেক বেশি ক্ষমতা পাওয়ার ফলে নিজের স্বার্থ হাসিলের জন্য ক্ষমতার অপব্যবহার করতে পারে। আর এখানেই চতুর্থ স্তম্ভ অর্থাৎ মিডিয়ার আগমন ঘটে, যা এই শূন্যস্থানটি পূরণ করে। মনে করেন মিডিয়া একটি এটিএম বুথে থাকা সিসিটিভি ক্যামেরার মতো। চোরের এটিএমে থাকা টাকা দেখে চুরির লোভ হতে পারে, কিন্তু ক্যামেরায় ধরা পড়ার ভয়ে সেটা করে না। গণতন্ত্রে মিডিয়া ঠিক সেই একই কাজটাই করে। প্রথম তিনটি স্তম্ভের উপর নজর রাখে এবং তাদের মধ্যে ভয় তৈরি করে যে কোটি কোটি মানুষ তাদের কার্যকলাপ দেখছে। কিন্তু 2025 সালে আমাদের কাছে মূলধারার মিডিয়া ছাড়াও হাজার হাজার তথ্যের উৎস রয়েছে। তাই মনে হতে পারে মূলধারার মিডিয়ার গুরুত্ব ততটা নাই, কিন্তু বিষয়টা এমন নয়। কারণ সোশ্যাল মিডিয়া থেকে তথ্য কতটা বিশ্বাসযোগ্য তা যাচাই করা কঠিন। খবর সত্য না গুজব সেখানে মূলধারার মিডিয়ার কাছে আছে বছর বছর অনুসন্ধানের অভিজ্ঞতা। আমার কাছে ওই ভিতরে সার্কেটিং করলেও করছে না, আপনার বেলার গোপন ওখানে ঢুকতে হবে না, তো অন্য জায়গায় ঢুকতে হবে। তারা ঘটনাস্থানে গিয়ে খবর যাচাই করতে পারে। হ্যাঁ কোনটা তাদের কাছে আছে সরকারি ব্যক্তিদের কাছে প্রশ্ন করা ও প্রকৃত তথ্য বের করে আনার ক্ষমতা। আমি বলেছি যে আপনারা যদি কিন্তু হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে ছাড়া 71 ভূমিকার জন্য ফরমালি সরি বলবেন। ব্রিফিং এর জন্য আপনার ব্রিফিংটি দেখার জন্য সারা জাতি বসে আছে, কিন্তু আপনার পেছনে 37 জন মানুষ দাঁড়িয়ে আছে। আপনি যদি এক্সাম্পল তৈরি করেন যে এই মুহূর্তে কত দূরত্বে থাকবো, কি আমাদের সচেতনতা, আমি জানি না। এই মুহূর্তে 30টা টেলিভিশনে প্রত্যেকে আপনার ব্রিফিং দেখছে এবং সারা জাতি আজকে সারাদিন ওয়েট করছে এবং গতকাল থেকে। আর এই ক্ষমতা সাধারণ মানুষের কাছে নেই। আজ মূলধারার মিডিয়ার গুরুত্ব আগের চেয়ে অনেক বেশি, কারণ এখন যে কেউ ঘরে বসে যে কোনো তথ্য লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে পারে। এর ফলে ভুল তথ্য ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি। এই পরিস্থিতিতে মূলধারার মিডিয়ার উপরই আমরা ভরসা করতে পারি, কারণ তাদের কাছে আছে সত্য যাচাই করার মতো অভিজ্ঞতা। কিন্তু আমাদের দেশে প্রায় অর্ধশতাধিক নিউজ চ্যানেল রয়েছে এবং রয়েছে শত শত নিউজ ওয়েবসাইট। এই সবগুলো নিউজ চ্যানেল একে অপরের সাথে প্রতিযোগিতা করে। We have exclusive details. Stay tuned for the latest updates. This story is developing rapidly. টিকে থাকার জন্য তাদের লাভ এবং আয় প্রয়োজন, আর প্রয়োজন দর্শকের মনোযোগ। যত বেশি মনোযোগ তত বেশি জনপ্রিয়তা, তত বেশি বিজ্ঞাপন এবং তত বেশি আয়। এই প্রতিযোগিতার কারণেই খবরকে আরও নাটকীয় করে তোলা হয়। মানুষের মধ্যে ভয়, রাগ এবং আবেগ জাগিয়ে তোলা হয়, যাতে খবর বিনোদনে পরিণত হয়, কারণ মানুষ মজাদার জিনিস দেখতে চায়। এর ফলে সবার আগে খবর দেখানোর দৌড়ে সত্য যাচাইয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় হারিয়ে যাচ্ছে। এর আরেকটি কারণ হলো মিডিয়ার মালিকানা। বেশিরভাগ নিউজ চ্যানেলের মালিক অনেকগুলো বিজনেস প্রতিষ্ঠানের সাথে জড়িত, যাদের মিডিয়া ছাড়াও অন্যান্য ব্যবসায়িক স্বার্থ রয়েছে। তারা ক্ষমতাসীন দলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়, যাতে তাদের অন্য ব্যবসায় কোনো প্রভাব না পড়ে। এখানে সরকারেরও লাভ আছে, যেমন মিডিয়াকে সরকার ইচ্ছামতো কন্ট্রোল করতে পারে। এর ফলে যে সাংবাদিক সরকারের সমালোচনা করে তাদের সরিয়ে দেওয়া হয়। চলতি বছর দেশের টেলিভিশনগুলোতে কর্মরত 150 জনের বেশি সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। আরও আফসোসের কথা হলো, এই স্তম্ভের ভেঙে পড়া বা মিডিয়ার সার্কাস হওয়ার জন্য আমি আপনিও দায়ী আছি। আমরাই সত্যানিষ্ঠ খবরের সেই নাটকীয় খবর ও বিনোদনমূলক খবর দেখতে পছন্দ করি। এখন প্রশ্ন হলো, এই ভাঙতে থাকা চতুর্থ স্তম্ভ মিডিয়াকে কীভাবে বাঁচাতে পারি? আমার মতে কিছু জিনিস আছে যা আজ থেকে শুরু করলে ধীরে ধীরে পরিবর্তন আসবে। প্রথমত, সেই সব মিডিয়া হাউসকে বয়কট করুন যারা খবরের নামে শুধু বিনোদন দেয় এবং সত্য যাচাই করে না। দ্বিতীয়ত, সেই সব স্বাধীন মিডিয়া হাউসকে সমর্থন করুন যারা কোনো বিজনেস প্রতিষ্ঠানের সাথে জড়িত নয় এবং সততার সাথে খবর পরিবেশন করে। তাদের বিশ্বাস যোগান যে আমরা তাদের সাথে আছি। তৃতীয় এবং শেষ উপায় হলো সোশ্যাল মিডিয়াকে দায়িত্বের সাথে ব্যবহার করা। যেখানে অনেক গুজব ও ঘৃণা ছড়ানো হচ্ছে, সেখানে আপনি একটি সত্য ও সঠিক তথ্য ছড়ানোর জন্য ব্যবহার করুন। আপনার যদি 50 জন ফলোয়ারও থাকে, সেখানে আপনি একটি সঠিক তথ্য দেন।
তবে সেটাও একটি বড় অর্জন হবে। যদি আমরা এই পদক্ষেপগুলো না নিই তাহলে চতুর্থ স্তম্ভ মিডিয়া ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আর আমাদের কাছে শুধু ততটুকু তথ্যই পৌঁছাবে যতটুকু তথ্য পৌঁছালে ক্ষমতা থাকা লোকদের বিপদ না ঘটে।